নির্বাচনের পিছু ছাড়ছে না সন্দেহ সংশয়। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কিনা এ নিয়ে কেউ কেউ প্রশ্ন তুলছেন, কারণ নির্বাচনের পদ্ধতি এবং সংস্কারের মৌলিক বিষয়ে পাল্টাপাল্টি অবস্থান নিয়েছে রাজনৈতিক দলগুলো। এছাড়া সাধারণ মানুষের মাঝে নির্বাচনী হাওয়া লাগতে শুরু করলো কিনা এসব বিষয় নিয়ে ভোটের ট্রেনের 208তম পর্বে আলোচনা করতে চাই। সঙ্গে আছি আমি হাসিব বিল্লাহ। দর্শক, শুরুতে দেখে নিতে চাই রাজনীতির মাঠে আজ যা আলোচনা হলো। আজ ঐকমত্য কমিশনের বৈঠক ছিল এবং সে বৈঠকের শুরুতেই ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেছেন, আজ একটা সুযোগের জায়গায় এসেছি, এটা হারানো যাবে না। বেশ কিছু বিষয়ে ঐকমত্য হচ্ছে এবং বেশ কিছু বিষয়ে ঐকমত্য হচ্ছে না, এ নিয়ে আমরা আলাপ করব। এরপরে আমরা দেখতে পাচ্ছি মিলিটারি অপারেশন পরিদপ্তরের স্টাফ কর্নেল শফিকুল ইসলাম বলেছেন, নির্দেশনা এলে অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুত সেনাবাহিনী। আজ এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। এদিকে জাতীয় নাগরিক পার্টি উত্তরাঞ্চলে যে তাদের পদযাত্রা করছে, সেখানে নাহিদ ইসলাম বলেছেন, পুরাতন বন্দোবস্ত পরিবর্তন করা ছাড়া নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব হবে না। এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আনুপাতিক ভোট স্বৈরতন্ত্রের দিকে নিয়ে যাবে, স্থানীয় কেউ নেতা হতে পারবে না। দর্শক, এই বিষয়গুলো নিয়ে আমরা আলাপ করতে চাই। আজ ভোটের ট্রেনে আলাপ করার জন্য যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের অধ্যাপক আক্কাছ আহমদ। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এখন টিভির নিয়মিত আয়োজন ভোটের ট্রেনে। আপনার কাছে আমরা শুরুতেই যে বিষয় নিয়ে আলাপ করতে চাই, আমরা দেখে এসেছি যে গণ অভ্যুত্থানের পরই কিছুদিন পর থেকে নির্বাচনের একটি জন্য দাবি দেওয়া তুলে ধরা হয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে। আবার সংস্কারও একটি ইস্যু। এর মাঝখানে দেখা গেছে যে নির্বাচন কখন হবে এটি নিয়ে একটি সন্দেহ ছিল, যদিও এই জুনের 12 তারিখ প্রধান উপদেষ্টা এবং তারেক রহমানের বৈঠকে সেই অনিশ্চয়তা কিছুটা কেটে গেছিল রাজনীতির মাঠ থেকে। কিন্তু আবার আমরা দেখেছি যে প্রধান উপদেষ্টার সঙ্গে নির্বাচন কমিশন প্রধানের যে বৈঠক হয়েছে সম্প্রতি, এবং তার কিছুদিন পরে, কয়েকদিন পরে গত মঙ্গলবার প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের বলেছেন যে নির্বাচনের তারিখ নিয়ে তাদের মধ্যে কোনো আলাপ আলোচনা হয়নি, এজন্য তারা ফেব্রুয়ারি থেকে এপ্রিলের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে এই নানামুখী অবস্থান, এটার কারণে কি ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া নিয়ে কি কোনো সন্দেহ সংশয় তৈরি হচ্ছে কিনা? ধন্যবাদ আমাকে মন্তব্য করার সুযোগ দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে এটা আমি বলবো যে আমরা আগের যে কেয়ারটেকার গভর্নমেন্টের যে নির্বাচনগুলো দেখেছি, সেখানে কিন্তু 3 মাসের মধ্যে সংস্কার প্রক্রিয়া এবং ইলেকটোরাল যে প্রসেস, সেটা সম্পন্ন করেই কিন্তু নির্বাচন হয়েছে। কাজেই একটি নন কেয়ারটেকার গভর্নমেন্ট বলেন বা ইন্টারিম গভর্নমেন্ট বলেন বা যে কোনো ধরনের স্পেশাল গভর্নমেন্ট বলেন, সেটা যদি উদ্যোগ গ্রহণ করে দ্রুত সময়ের মধ্যে নির্বাচন করা সম্ভব। ইভেন আমি বলবো যে এটা ফেব্রুয়ারির মধ্যেই ইলেকশন করা সম্ভব। কিন্তু তারপরেও যেহেতু বিভিন্ন রকম প্রশ্ন আসছে, নির্বাচনী সংস্কার, ইলেকটোরাল যে রিফর্ম, সেটার জন্য যেহেতু সময়ের প্রয়োজন, রাজনৈতিক দলের মধ্যে সংস্কার প্রয়োজন এবং আমাদের যে গণতান্ত্রিক প্রক্রিয়া, সেগুলোতে সংস্কার প্রয়োজন। আমাদের যে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো, আমি যদি প্রথম থেকে যদি বলি যে আমাদের যে জুডিশিয়ারি বলেন, এক্সিকিউটিভ বলেন, লেজিসলেচার বলেন, প্রত্যেকটি রাজনৈতিক প্রতিষ্ঠানের মধ্যে সংস্কার দরকার, সংবিধানের মধ্যে সংস্কার দরকার। যেহেতু এটা একটি নতুন সরকার এবং একটি নতুন অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে, সেই জন্য সব কিছু যেহেতু নতুনভাবে ঢেলে সাজাতে হচ্ছে, সেজন্য কিছু সময়ের আমার মনে হয় প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমার মনে হয় এখন থেকে যদি শুরু করি, এখন তো আপনার জুলাই, তো আমাদের যদি ফেব্রুয়ারি পর্যন্ত যদি সময় হয়, তাহলে প্রায় 4-5 মাস সময়। তো আমার মনে হয় এটা ফেব্রুয়ারির মধ্যেই করা সম্ভব। যদি ফেব্রুয়ারি যদি নাও হয়, তাহলে এটা অবশ্যই এপ্রিলের মধ্যে ইলেকশন করা সম্ভব। তবে সেক্ষেত্রে আমার মনে হয় দেশের যে রাজনৈতিক অঙ্গনের যে মেইন যারা স্টেক হোল্ডার, এই যে আপনি যে বিভিন্ন পলিটিক্যাল পার্টির কথা বলেছেন, জনাব তারেক রহমান সাহেবের কথা বলেছেন, তো যে রাজনৈতিক দলগুলো আছে, যারা দেশের সিভিল সোসাইটি বলেন বা যারা আরও বিভিন্ন স্টেক হোল্ডার ইনস্টিটিউশনগুলো আছে, সেগুলোর সাথে কথা বলে সমন্বয় করে ন্যাশনাল কনসেনসাসের ভিত্তিতে, জাতীয় ঐক্যমতের ভিত্তিতে যদি 2 মাস সময় বেশি প্রয়োজন হয়, অবশ্যই সেটা করার প্রয়োজন। এবং যাতে
কোনো ধরনের আমাদের যে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটা যাতে কোনোভাবে বাধাগ্রস্ত না হয়, যাতে আমরা আমাদের যে উন্নয়নের যে যাত্রা, আমাদের যে গণতন্ত্রায়নের যাত্রা, আমাদের যে মানবাধিকার, আমাদের যে আইনের শাসন, আমাদের যে উন্নয়নের যে অব্যাহত ধারা সেটা যাতে চলমান থাকে এবং দেশে যাতে রাজনৈতিক স্থিতিশীলতা বহাল থাকে। রাজনৈতিকভাবে স্থিতিশীল না হলে তো আমরা অর্থনৈতিকভাবে কিংবা আমরা অর্থনৈতিক প্রবৃদ্ধি, আমাদের যে আমদানি রপ্তানি, আমাদের যে সিকিউরিটি এবং সার্বভৌমত্ব স্বাধীনতা সব কিছুর কথা যদি আমরা চিন্তা করি, অবশ্যই আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। কারণ গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে না গেলে আমাদের যে মুক্তিযুদ্ধ, আমাদের যে চেতনা, সেটার সাথে কিন্তু এটা আমাদের দেশের স্বার্থে, আমাদের যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা, গণতন্ত্রের যে বিষয়, সেটার সাথে আসলে আমাদের এক ধরনের এটা মানে আমি বলবো যে এটা দ্বিমত হয়ে যায়। সেই জন্য আমাদের সবগুলো প্রক্রিয়া সম্পন্ন করে, সংস্কার প্রক্রিয়া সম্পন্ন করে আমাদের আসলে নির্বাচনী রুটম্যাপ প্রক্রিয়া শেষ করে সংস্কার করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে আবার বিভক্তি রয়েছে যে এই সবগুলা বা দীর্ঘমেয়াদী সংস্কার করতে আবার অনেক সময় প্রয়োজন, এত সময় দিতে আবার রাজনৈতিক দলগুলো রাজি নয়, আপনি নিশ্চয় জানেন। এবং সংস্কার বিষয়ে মৌলিক ইস্যুতেও বেশ কিছু বিষয়ে দূরত্ব তৈরি হচ্ছে। এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আলাপ করব, আপনি যুক্ত থাকুন। দর্শক, ভোটে টেনে নিচ্ছে একটা বিরতি, ফিরছে একটু পরে। বিরতির পর স্বাগত। ভোটে টেনে আলোচনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজনীতি বিজ্ঞান বিভাগের শিক্ষক অধ্যাপক আক্কাস আহমদের সঙ্গে। স্যার, আমরা যে বিষয়টা আলাপ করছিলাম সে জায়গায় যদি আবার ফিরে যাই, যেখানে রাজনৈতিক দলগুলো তো এখন ঐকমত্যে পৌঁছাতে পারেনি, বিশেষ করে গত 2 দিনের বৈঠক কিছুটা ইতিবাচক হলেও যে বেশ কিছু বিষয়ে একমত হচ্ছে। আমরা দেখেছি যে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন এবং বিচার বিভাগের আলাদা বিভাগ ছড়িয়ে দেয়া, এবং একই সঙ্গে আমরা দেখেছি যে বেশ কিছু বিষয়ে ঐকমত্য হচ্ছে। কিন্তু যেখানে গণতন্ত্রের জন্য মৌলিক বিষয় যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর নিয়োগ ক্ষমতা প্রদান এবং একই সঙ্গে মানুষের সাধারণ ভোটারদের প্রতিনিধিত্বের জন্য উচ্চকক্ষে সমানুপাতিক পদ্ধতিতে নির্বাচন, এই বিষয়গুলোতে কিন্তু রাজনৈতিক দলগুলো একমতে পৌঁছাতে পারেনি। আসলে এরকম একটা জায়গায় কি স্বাভাবিক গতিতে ঐকমত্যে পৌঁছানো সম্ভব? ধন্যবাদ। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আসলে বিশ্বব্যাপী আমরা যদি চিন্তা করি তাহলে আমরা কিন্তু একটা জিনিস দেখি, আসলে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ যেটা বা পিআর যেটা বলি, এটা বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে কিন্তু আছে। আমরা যদি অস্ট্রেলিয়ার কথা ধরি, আমরা যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতের কথা যদি চিন্তা করি, উচ্চকক্ষ হচ্ছে রাজ্যসভা, নিম্নকক্ষ হচ্ছে লোকসভা। তো রাজ্যসভায় কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা আছে, এবং ব্রিটিশের, ইংল্যান্ডের, ইউকে যে পলিটিক্যাল সিস্টেম, রাজনৈতিক ব্যবস্থা, সেখানে কিন্তু আপনার উচ্চকক্ষ এবং এটাকে বাইক্যামেরাল লেজিসলেচার বলে, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, সেখানে কিন্তু উচ্চকক্ষে কিন্তু সমানুপাতিক হারে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশনের ব্যবস্থা কিন্তু আছে। এবং পৃথিবীর অনেক দেশে, ইউরোপিয়ান অনেকগুলো কান্ট্রিতে সেটা আছে, ইভেন আফ্রিকান কিছু কান্ট্রিতেও প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন আছে। এখন কনসেনসাসের জায়গা যেটা অনৈক্য, সেটা হচ্ছে কি, সেটা কি লোয়ার হাউসে হবে, নিম্নকক্ষে হবে নাকি উচ্চকক্ষ হবে, সেটা নিয়ে একটু দ্বিমত আছে। আমার মনে হয় সেটা আপনি যে কনস্টিটিউশনাল যে পোস্টগুলোর কথা বলেছেন, সাংবিধানিক যে পদগুলো আছে সেগুলোর অ্যাপয়েন্টমেন্টের কথা বলেছেন, সেগুলো কিন্তু আমরা দীর্ঘদিন ধরে দেখেছি সাংবিধানিক পদগুলোর যে রাজনৈতিক প্রভাব এবং রাজনৈতিক আয়ন, পলিটিসাইজেশনের যে ব্যাপারটা, সেটা কিন্তু আপনি কনস্টিটিউশনাল পোস্টগুলো যদি আপনি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল বলেন, যদি জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টের কথা বলেন, চিফ জাস্টিস বলেন বা অন্যান্য জাজেস বলেন, অ্যাপিলেট ডিভিশন কিংবা আপনার এই যে আপনার হাইকোর্ট ডিভিশন, তাদের যে অ্যাপয়েন্টমেন্ট প্রসেস, নিয়োগ প্রক্রিয়া, সেটা কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে করতে হবে। এবং অন্যান্য যে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো কিন্তু সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল অথবা আলাদা কোনো অটোনোমাস অ্যাপয়েন্টমেন্ট কাউন্সিল করে সেগুলো কিন্তু নিয়োগ দিতে হবে। না হলে কিন্তু আপনি দেখবেন যে ওই একইভাবে তারা কিন্তু রাজনৈতিক যে প্রভাব, সেটার কিন্তু বাইরে যাবে না। যেই দল বা যেই সরকার ক্ষমতায় আসবে, ওই সরকার ওই দলের মাধ্যমেই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট হবে, এবং তারা ক্ষমতায় গিয়ে, তারা পদে গিয়ে কিন্তু তারা ওই সরকারের কথার বাইরে যাবে না। কিন্তু আপনার কাছে কেন মনে হচ্ছে যে জুডিশিয়ারির মাধ্যমে নিয়োগ দিলে সেখানে দুর্নীতি হবে না?
জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে জুডিশিয়ারি তো সুপ্রিম জুডিশিয়াল, আপনি জুডিশিয়ারির অ্যাপয়েন্টমেন্টের কথাই আমি বলেছি, যে সেটা হচ্ছে যে সেই জুডিশিয়াল কাউন্সিল কিন্তু নন পলিটিক্যাল হতে হবে, সেটা কমিশন করতে হবে। কমিশনের মাধ্যমে যদি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করে যদি জুডিশিয়ারিতে অ্যাপয়েন্টমেন্ট হয়, দ্যাটস ফাইন। আপনি পুলিশ ডিপার্টমেন্ট বলেন, পুলিশ ডিপার্টমেন্টও কিন্তু পুলিশ সংস্কার কমিশন করতে হবে, পুলিশ কমিশন করতে হবে। অথবা আপনি ব্যুরোক্রেসিটি বলেন, এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টের জন্য আলাদা কমিশন করা দরকার, যাতে তারা স্বাধীনভাবে, যেমন পুলিশ ডিপার্টমেন্ট নির্বাচন ব্যবস্থা, নির্বাচন কমিশনের জন্য বা নির্বাচন কমিশনের প্রধান এবং নির্বাচন কমিশনের সদস্যদের কে নিয়োগ দিবে সেটা কিভাবে নির্ধারণ হবে? সেটা একটা ভালো বলেছেন, সেটা হচ্ছে নির্বাচন কমিশনের যে সদস্য, সেটা কিন্তু সেটাও কিন্তু একটি আলাদা সার্চ কমিটি করে, এটা সার্চ কমিটি করে, সেখানে কনসেনসাসের ভিত্তিতে বিভিন্ন দলমত নির্বিশেষে সবার ঐক্যমতের ভিত্তিতে মানে আপনি কি বলতে চাচ্ছেন যেটা বিদ্যমান যে পদ্ধতি সেটির মাধ্যমেই সেটি হতে পারে, যেটি নাকি বিদ্যমান পদ্ধতিতে যেমন রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শেই নিয়োগ দিতে পারেন, নাকি আলাদাভাবে সার্চ কমিটি গঠন করে সেই সার্চ কমিটি কিভাবে গঠন হবে এটি নিয়েই কিন্তু বিতর্কটা হচ্ছে। হ্যাঁ, এইখানে যদি আমি বলি, এখন আমরা অনেকেই বলি যে অনেকেই আমরা পলিটিক্যালি ডিভাইডেড, আমরা যারা বিএনপি করে তারা বিএনপির সাথে, যারা আওয়ামী লীগ করে আওয়ামী লীগের সাথে, বা যে দল করে বা যে মতাদর্শে বিশ্বাস করে সেখানে কিন্তু বিভক্ত। এখন আপনি যদি সেটা একটি স্বাধীন সংস্থার মাধ্যমে বা একটা স্বাধীন কমিশনের মাধ্যমে যদি সেটা করতে চান, তাহলে এটা কিন্তু সম্ভব। আমাদের কিন্তু সিভিল সোসাইটি আছে, আমাদের কিন্তু হাইলি এডুকেটেড পিপল আছে, আমাদের হাইলি উচ্চশিক্ষিত মানুষ আছে, বিদেশি ডিগ্রিধারী আছে, বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছে, যারা কিন্তু রাজনীতির বাইরে এবং তারা নন পলিটিক্যাল, নন পার্টিজান, সেই সমস্ত লোকজন নিয়ে বা সিভিল সোসাইটিতে বা ব্যুরোক্রেসিতে যারা আছে বা অন্যান্য ডিপার্টমেন্টে যারা আছে, তাদের সমন্বয়ে সেখান থেকে সিভিল যারা নন পলিটিক্যাল, কম্পারেটিভলি নন পলিটিক্যাল, তাদেরকে নিয়ে, বা জুডিশিয়ারিতেও থাকতে পারে বা অন্যান্য যে সমস্ত ডিপার্টমেন্টে আমাদের দেশে, তাদের মাধ্যমে একটা স্বাধীন সংস্থা করে তাদের মাধ্যমে এটা সম্ভব, তাদের মাধ্যমে এটা সম্ভব। আপনি বলছেন যদিও ঐকমত্য কমিশন বা সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবনা হচ্ছে যে প্রথমে ছিল সাংবিধানিক কাউন্সিল, যেখানে সরকারি দল থেকে 3 জন, বিরোধী দল থেকে 3 জন এবং একজন স্বতন্ত্র থেকে এবং একজন রাষ্ট্রপতি, একজন প্রধান বিচারপতি মিলিয়ে যে 9 জনের একটি সদস্য মিলিয়ে যে একটি সাংবিধানিক কাউন্সিল গঠন, এনসিসিটিকে বলা হচ্ছিল, সেই জায়গায় যখন বিএনপি আপত্তি তুলেছে, সেই জায়গা থেকে সরে এসে সাংবিধানিক বিধিবদ্ধ প্রতিষ্ঠান নামের আরেকটি নতুন কমিটির প্রস্তাব দেওয়া হচ্ছে, সেখানেও বিএনপি আপত্তি জানিয়েছে। যাই হোক, এই বিষয়গুলো নিয়ে আপনার সঙ্গে আরও আলাপ করবো, আপনি যুক্ত থাকুন আমাদের সঙ্গে। দর্শক, ভোটের টেনে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছে একটু পরেই। বিরতির পর স্বাগত। দর্শক, ভোটের টেনে আলোচনা করছি, যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আক্কাস আহমদ। স্যার, আপনার সঙ্গে যে সংস্কার ইস্যু নিয়ে যে আলাপটা হচ্ছিল, সে জায়গায় যদি আরেকটা ইস্যুর কথা বলি, যে উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, সেখানে মূলত নিম্নকক্ষে ঐকমত্য কমিশনে দেখা গেছে রাজনৈতিক দলগুলো সবাই একমত যে বিদ্যমান পদ্ধতিতেই, মানে সংসদীয় পদ্ধতিতেই সেটি হতে পারে, কিন্তু উচ্চকক্ষে সারা দেশের জনগণের ভোটের আলোকেই সমানুপাতিক পদ্ধতিতে এই উচ্চকক্ষ গঠন, আসলে সেখানে বিএনপি কিছুটা আপত্তি জানাচ্ছে। সবকিছু নিয়ে আপনার কাছে কি মনে হয়, উচ্চকক্ষ এর সংখ্যানুপাতিক আমাদের দেশে প্রয়োজন? আমাদের দেশে এটা করা যেতে পারে, কারণ হচ্ছে যে কি, আমরা যদি ব্রিটেনের কথা চিন্তা করি, ব্রিটেন কিন্তু জনসংখ্যা আমাদের মতো অত বেশি না, অথবা আমি যদি অস্ট্রেলিয়ার কথা বলি, সেখানেও কিন্তু জনসংখ্যা আমাদের থেকে বেশি না, 3 কোটি মানুষ। অথবা কানাডার কথা যদি বলি, উচ্চকক্ষ এবং নিম্নকক্ষ, ওখানে যদি ওই সমস্ত রাষ্ট্রে যদি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা হতে পারে, অবশ্যই আমাদের দেশেও দ্বিকক্ষ বিশিষ্ট উচ্চকক্ষ নিয়ে অসুবিধা নেই, কিন্তু সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন নিয়ে বিতর্ক আছে। বিশেষ করে সম্প্রতি দেখেছি ইসলামী আন্দোলন সহ ইসলামিক জোট বা বেশিরভাগ রাজনৈতিক দল তারা আবার নিম্নকক্ষেও সংখ্যানুপাতিক চায়। আপনি কি মনে করেন, সংখ্যানুপাতিক প্রয়োজন আছে নাকি বিদ্যমান পদ্ধতি হলেই চলবে? এইটা আমি যেটুকু মনে করি সেটা হচ্ছে কি, আপনার নিম্নকক্ষে যেটা আমি মনে করি যে সরাসরি জনগণের যে ডিরেক্ট যে ইলেকশন, সরাসরি নির্বাচনের যে নির্বাচনী যে প্রক্রিয়া, সেটার মধ্য দিয়ে আসলে সেখানে মানে আপনার যে
যে সংসদীয় যে প্রক্রিয়া বা সংসদীয় যে রীতিনীতি সেটার জন্য এটা অনেক স্ট্রং হয়। যেহেতু আমি ভারতের একটি বৃহত্তম গণতন্ত্র, পার্শ্ববর্তী ভারতের যে উদাহরণ দিলাম, সেখানে কিন্তু উচ্চকক্ষ রাজ্যসভায় কিন্তু প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন সেটা কিন্তু কিছুটা আছে, যেটা ব্রিটেনেও আছে। কিন্তু ব্রিটেনের নিম্নকক্ষে কিন্তু হাউস অফ কমন্সে কিন্তু কোনো ধরনের সরাসরি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন নেই। অস্ট্রেলিয়ায় নেই, কিংবা আপনার ইউকেতে নেই। কাজেই সেই ক্ষেত্রে আমার মনে হয় না বাংলাদেশের নিম্নকক্ষ যদি হয়, দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা যদি নতুন সংস্কার কমিশন যদি সেটা অনুমোদন করে, তাহলে শুধুমাত্র সেটা উচ্চকক্ষের জন্য, উচ্চকক্ষের জন্য। আমি একটু আপনার এলাকার কথা জানতে চাই যে চট্টগ্রামের মানুষ রাজনীতিবিদরা একরকম বলছেন, জাতীয়ভাবে ঐকমত্য কমিশনে সংস্কার নিয়ে আলাপ হচ্ছে, মানুষ কতটা ভোটের জন্য প্রস্তুত, নির্বাচনী হাওয়া বইতে শুরু করলো কিনা চট্টগ্রামে? একেবারে 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 মানে মানুষ খুব উদ্গ্রীব, কারণ আমরা জানি যে আমরা দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে যে গণতন্ত্র, সেই গণতান্ত্রিক সংস্কৃতি কিংবা আমাদের যে গণতান্ত্রিক যে ধারাবাহিকতা, সেটা কিন্তু আমরা সবাই জানি কি হয়েছে। সেই বিষয়ে আমি কিছু বলতে চাই না, কিন্তু সত্যিকার অর্থে গত 15 বছর কিংবা গত 16 বছর বাংলাদেশের মানুষ কিন্তু বা নতুন জেনারেশন, নতুন প্রজন্ম, তারা কিন্তু গণতান্ত্রিক যে নির্বাচন কিংবা গণতান্ত্রিক পদ্ধতিতে এক্ষেত্রে দেখা যাচ্ছে বিএনপির বাইরে কি বেশ কিছু রাজনৈতিক দল জোট গঠনের একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। এটি কি আমাদের গণতন্ত্রের জন্য ইতিবাচক হবে কি বলে মনে হয় কিনা আপনার? এটা ডেফিনেটলি এটা গণতন্ত্রের জন্য মানে খুবই সহায়ক। আমি যদি আমাদের পার্শ্ববর্তী ভারতে যে বলি এনডিএ বলে, ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স, সেখানে অনেকগুলো আঞ্চলিক দল এবং যে কেন্দ্রীয় জাতীয় পর্যায়ের দলগুলো তারা জোটবদ্ধ হয়ে ইলেকশন করে এবং বিশেষ একটি দলের বিরুদ্ধে বা বিশেষ কোনো রাজনৈতিক জোটের বিরুদ্ধে ইলেকশন করে। এটা একটা গণতান্ত্রিক সংস্কৃতির সাথে যায়। আমরা যখন 1954-এর যখন নির্বাচন, এই যে একে ফজলুল হকের নেতৃত্বে, তখন কিন্তু যুক্তফ্রন্ট, আমরা জানি যুক্তফ্রন্টের অধীনে কিন্তু নির্বাচন হয়েছিল এবং শাসক গোষ্ঠীকে পরাজিত করেছিল। কাজেই এটা হচ্ছে যে কি অবশ্যই সেটা পজিটিভ দিক, সেটা করতে পারে, সেটা বিএনপির নেতৃত্বাধীন বিএনপি তার যে অঙ্গ সংগঠন বা অন্যান্য যে দল বা অন্য একটা যদি জোট গঠন হয়, তারাও তাদের সমমনা মতাদর্শের দলগুলো নিয়ে তারা করতে পারে। সেটা সুযোগ আছে, প্রত্যেকটা রাজনৈতিক দলের সেটা সুযোগ আছে, এবং এটা গণতান্ত্রিক সংস্কৃতি বা গণতান্ত্রিক চর্চার জন্য এটা আমি বলবো পজিটিভ, এটা কখনো নেগেটিভ না। জি, আপনাকে অনেক ধন্যবাদ। বাংলাদেশের রাজনীতিতে এমন ইতিবাচক বিষয়গুলোই স্পষ্ট হোক। দর্শক যারা ভোটের ট্রেনের এতক্ষণ দেখছেন, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি।